আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত দক্ষতায় গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। দুর্যোগ আইন শৃঙ্খলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর প্রশংসা। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা। বঙ্গভবনে যাওয়ার আগে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ। মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থার সুযোগ নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গ্রেফতারের দাবি আমলে নিচ্ছে না সরকার, নিরাপত্তা সহ পাবেন বিভিন্ন সুবিধা। গ্যাস সংকটে নাকাল রাজধানীবাসী, সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহে ভোগান্তি। বাসা বাড়িতে জ্বলছে না চুলা, পেট্রো বাংলার সামনে ভুক্তভোগীদের বিক্ষোভ। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পুনর্বাসনে উপজেলা ভিত্তিক হাসপাতাল ও স্কুল নির্মাণের প্রতিশ্রুতি দুই মন্ত্রীর। সার্বিক সহায়তার আশ্বাস ডক্টর মাহফুজুর রহমানের। এবং তরুণদের মাসব্যাপী আন্দোলনে ভারতের শিক্ষা খাতে বড় পরিবর্তন মোদী সরকারের। নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের উপর গুরুত্ব আরোপে সেনাবাহিনীর নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা সদর দপ্তরের সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026 প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন। এই পদোন্নতি পর্ষদের সেনাবাহিনীর কর্নেল হতে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল হতে কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। অনুষ্ঠান স্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর একেএম শামসুল ইসলাম এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবার সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া প্রধানমন্ত্রী সেনাবাহিনীর উপস্থিত কর্মকর্তাদের সাথে ফটো সেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন। দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসের সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। গত শুক্রবার মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে স্পিকার হিসেবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন হাফিজ উদ্দিন আহমদ। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গেল শুক্রবার মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। দায়িত্ব গ্রহণের পর রোববার সকাল 11:30টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন হাফিজ উদ্দিন আহমদ। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান রাষ্ট্রপ্রধান। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করেন তিনি। স্মৃতিসৌধ থেকে সরাসরি রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে আসেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করা হবে।
তার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে হাফিজউদ্দিন আহমদ দায়িত্ব পালন করে যাবেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আইন অনুযায়ী সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বিরোধী পক্ষ তার বিরুদ্ধে মামলা, গ্রেফতার সহ যেসব দাবি জানাচ্ছে তা আমলে নিচ্ছে না সরকার। সালাউদ্দিন আহমেদ বলেন, সাবেক রাষ্ট্রপতি বর্তমান সরকারকে অনেক সহযোগিতা করেছেন। সংবিধান অনুযায়ী আগামী 6 মাস নিরাপত্তা সহ রাষ্ট্রের বিভিন্ন সুবিধা পাবেন তিনি। সচিবালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। রাজনৈতিক ঝড়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সরে যাবার পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোচ্চার এনসিপি, জামাত সহ বিরোধী পক্ষ। বিভিন্ন স্থানে মামলার আবেদন, এমনকি গ্রেফতারের দাবিও উঠেছে। সংবিধানের 51 ধারা অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় তাকে আদালতের কাছে জবাবদিহি করতে হয় না। এমনকি মামলা কিংবা গ্রেফতারি পরোয়ানাও জারি করতে পারে না আদালত। রাষ্ট্রপতির পদ ছাড়বার পর শাহাবুদ্দিনের সেই সুরক্ষা থাকবে কিনা তা নিয়ে বিভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার সুযোগ নেই। যারা তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাদের সেটা অধিকার আছে। আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে কি প্রত্যাশা করি? রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে, সেটা আছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি অন্তর্বর্তী ও বর্তমান সরকারকে অনেক সহযোগিতা করেছেন। তাকে গ্রেফতারের দাবি আমলে নিচ্ছে না বিএনপি। সংবিধান অনুযায়ী আগামী 6 মাস তিনি নিরাপত্তা সহ বিভিন্ন সুবিধা পাবেন। সাবেক রাষ্ট্রপতি হিসাবে তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন, এবং তার প্রোটেকশনের জন্য SSF, PGR সহ এটা 6 মাসের একটা বিধান আছে। সালাউদ্দিন আহমদ জানান, সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত আছে। আর মতিঝিলে মেট্রো রেলের নিচে বোমা উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে। এতে সন্দেহজনকভাবে একজনকে গ্রেফতারও করা হয়েছে এই ব্যাগের সাথে। পরবর্তীতে নিশ্চয়ই আইনানুগ প্রক্রিয়ায় তার ব্যবস্থা নেওয়া হয়েছে। জামাত, এনসিপি, খেলাফত মজলিসের 3 নেতা এক হলে সপ্তাহের মধ্যে সরকার পড়ে যাবে। এলডিপি সভাপতি অলি আহমদের এমন বক্তব্য আমলে নিচ্ছে না সরকার। আমরা পদক্ষেপ প্রদান করব। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কিছুক্ষণের মধ্যেই গুলশানের নিজ বাসায় ওঠার কথা রয়েছে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গুলশানে বাসার সামনে রাস্তায় SSF এর তৎপরতা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে পুরো এলাকা। যানবাহন চলাচল সীমিত করা হয়েছে বাসার সামনের রাস্তায়। দর্শক, সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের গুলশান বাসভবনের সামনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। যুক্ত হচ্ছি তার সাথে। মুশফিক, বঙ্গভবন থেকে কখন নিজ বাসভবনে ফিরবেন তিনি? আমাদেরকে বিস্তারিত জানান। পুনম, এই মুহূর্তে আছি গুলশানের সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বাসার সামনে। দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা যে তার বাসভবনের সামনে, এটাতে কিন্তু যানবাহন চলাচল বেশ অনেকক্ষণ যাবতই সীমিত করা হয়েছে। আর যেটা জিজ্ঞাসা করলেন যে কখন উনি বেরোবেন বঙ্গভবন থেকে, আমরা যতটুকু খবর পেয়েছি এখনো পর্যন্ত তিনি সেখান থেকে বেরোননি। তবে রাস্তায় তার যে রাস্তা ব্যবহার করে তিনি এই বাসভবনে আসবেন, সেই রাস্তাগুলোতে কিন্তু আসলে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী যারা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের কিন্তু আসলে অবস্থান এরই মধ্যে তারা নিয়েছেন। আর তার বাসাকে ঘিরে আসলে সকাল থেকেই কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা বা নিরাপত্তা জোরদারের ব্যাপারটা, সেটা কিন্তু আসলে নিশ্চিত করা হয়েছে। আমরা দেখেছি এখানে SSF থেকে শুরু করে সেনাবাহিনীর যারা আছেন
পুলিশ সদস্যরা এবং র্যাবের সদস্য যারা আছেন তারা এখানে অবস্থান করছেন। তার আগে ডগ স্কোয়াডের যারা ছিলেন তারা কিন্তু পুরো বাড়িটি আসলে তল্লাশি করেছেন এবং কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা সেই ব্যাপারগুলো আসলে খতিয়ে তারা দেখেছেন এবং বারবার দেখছেন এখনো পর্যন্ত। এবং আমরা দেখছি যে তার যে আসার তৎপরতা, তার আসলে যেভাবে তাকে গ্রহণ করা হবে সেখানে সেটা কিন্তু আসলে এখানে করা হচ্ছে। এছাড়া আমরা তার পরিবারের সদস্যদেরকে কিন্তু দেখছি তাকে রিসিভ করার জন্য, ওয়েলকাম করার জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন। তবে বলা যাচ্ছে, আমরা যতটুকু খবর পেয়েছি, অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তিনি বঙ্গভবন থেকে রওনা করবেন এবং দুপুর নাগাদই আসলে তিনি তার যে বাসভবন সেই বাসভবনে এসে পৌঁছাবেন এমন খবর আমরা পাচ্ছি। এবং তার আশাকে নির্বিঘ্ন করতে যাবতীয় যত প্রস্তুতি আছে সেই প্রস্তুতি কিন্তু এরই মধ্যে সম্পন্ন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং তার পরিবারের সদস্যদের কথা বলছিলাম, তারা কিন্তু তাকে গ্রহণ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পুনম, এই ছিল এখনকার মতো আমার কাছে গুলশান থেকে সবশেষ খবর। মুশফিক, আপনাকে ধন্যবাদ। এইদিকে খুব শিগগিরই স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ও নির্বাচনের প্রক্রিয়া শুরু করবেন প্রধান নির্বাচন কমিশনার। সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাসুদ। সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতির শূন্য পদে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার সংসদের 350 জন সদস্য। ভোটার তালিকা প্রস্তুতের পর তফসিল ঘোষণা করবে ইসি। বৈধ প্রার্থী একাধিক থাকলে ভোট হবে, একক প্রার্থী থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তীব্র গ্যাস সংকটে নাকাল রাজধানীবাসী। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহের ভোগান্তির পাশাপাশি বাসাবাড়িতেও জ্বলছে না চুলা। রান্নাবান্না না হয় খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে কর্মজীবী মানুষদের। ত্রুটির কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এই সমস্যার সৃষ্টি হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের। ভুক্তভোগীদের দাবি সরকার যেন সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে দেখা দিয়েছে গ্যাস সংকট। কয়েকদিন ধরে বিভিন্ন ফিলিং স্টেশনে ভোগান্তির এমন চিত্র দেখা যাচ্ছে। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। সিএনজি চালিত যানবাহনের চালকরা বলছেন, ভোররাত থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। গ্যাস সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারেও। একদিন বন্ধ গেলে কিস্তি দিতে বাইতে জায়গা, সপ্তাহ কিস্তি আছে 2500-3000 টাকা। এই যে তেল লইয়া ঝামেলা হইলো, তেল লইয়া ঝামেলার পরে তেল দাম বাড়ার পরে সব ঠিক হয়ে গেল, এখন গ্যাসে ঝামেলা লাগতেছে। যদি গ্যাস না দেন টোটাল পাম্প বন্ধ করে দেন, আমাকে ভোগান্তি করেন না। পাম্প কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ করা সম্ভব হচ্ছে না। গ্যাসের ফ্লো যে পরিমাণ প্রেসার লাগবে আমাদের মেশিন চালাতে, ওই পরিমাণ প্রেসার আমরা পাচ্ছি না, মানে ইনলেটটা ওই পরিমাণ পাচ্ছি না। এজন্য আমাদের মেশিন বন্ধ থাকে, এজন্য আমরা সার্ভিস দিতে পারছি না। একই চিত্র বাসাবাড়িতেও। রাজধানীর অনেক আবাসিক এলাকায় আগে থেকে গ্যাস সংকট থাকলেও গত কয়েকদিনে তা আরও তীব্র হয়েছে। রান্নাবান্না করতে না পারায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সকালবেলা নাস্তা করা যায় না, দুপুরে রান্না করলো অল্প অল্প একটু আগুন আসে। এই বন খেয়ে আমার দুপুরবেলা থাকতে হবে, এখন কখন গ্যাস আসবে সেটা তো বলা যায় না। পেট্রোবাংলা জানিয়েছে, ত্রুটির কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। এদিকে গ্যাস সংকটের প্রতিবাদে রাজধানীর পেট্রোবাংলার সামনে বিক্ষোভ করেছেন বাংলাদেশ হালকা মোটরযান চালক মালিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা। এ সময় সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে গ্যাস সংকট তৈরির অভিযোগ করেন তারা। গ্যাস পাই 200-250 টাকার, যেটা দেখা গেছে আমরা 3-4 ঘন্টা চালালে আবার গ্যাস শেষ হয়ে যায়। সরকারকে অস্থিতিশীল করার জন্য কিছু সিন্ডিকেট এই গ্যাসটাকে প্রেসার নাই বলে চালাচ্ছে। দ্রুত সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ভুক্তভোগীরা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। দেশের 20 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ নিরসনে কৃষিখাত উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে বলে জানান এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল জানান, উত্তরাঞ্চলকে এগ্রিকালচার হাব হিসেবে তৈরি করা হবে। এছাড়া বেকারত্ব নিরসনের সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, দেশের কৃষিকে রপ্তানিমুখী করতে চায় সরকার। দীর্ঘ 15 বছর, লাস্ট 50 ইয়ার আমাদের ইকোনমিটা একদম র্যাভিশ, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, একেবারে ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে। এখন এটাকে নতুন করে গড়ে তোলাটা খুব বড় চ্যালেঞ্জের। অনিয়ম, চতুর্দিকে একটা অস্থিতিশীলতা, সবগুলো ইনস্টিটিউশনকে ভেঙে ফেলা হয়েছে, এগুলোকে আবার রিবিল্ড করতে হচ্ছে। এই রিবিল্ড করাটা কিন্তু সোজা কথা নয়। এটা করার জন্যে যে পরিমাণ দৃঢ়তা দরকার, যে পরিমাণ সাহস দরকার, যে পরিমাণ প্রজ্ঞা দরকার, ভিশন দরকার, সেটা আমাদের নেতার আছে বলে আমরা মনে করি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পুনর্বাসনে প্রত্যেক উপজেলায় আধুনিক হাসপাতাল ও স্কুল নির্মাণ বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন। বাংলাদেশ শিশু একাডেমিতে ATN নিউজ আয়োজিত পাওয়ার প্যারেন্টস 2026 অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অন্যদিকে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, রাষ্ট্রের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতায় উন্নত দেশের আদলে বাংলাদেশও আধুনিক হাসপাতাল ও স্কুল নির্মাণ করা সম্ভব। এদিকে এসব শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে বিশেষ অর্গানাইজেশন গঠনের ঘোষণা দিয়েছেন ATN বাংলা ও ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ঐশী গোস্বামী প্রমার রিপোর্টে বিস্তারিত। বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে বড় করে তোলার পেছনে বাবা মায়ের ত্যাগ, সংগ্রাম ও নিঃস্বার্থ ভালোবাসার স্বীকৃতি জানাতে ATN বাংলা ও ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পাওয়ার প্যারেন্টস 2026। কিন্তু আমাদের সমাজ কতটা প্রস্তুত? শনিবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ATN নিউজ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় রঙিন হয়ে ওঠে পুরো আয়োজন। গান, নাচ ও নানা পরিবেশনার পাশাপাশি তুলে ধরা হয় এসব শিশুর বাবা মায়ের সংগ্রাম, ধৈর্য ও ভালোবাসার অনন্য গল্প। তাদের এই অনন্য অবদানের স্বীকৃতি দিতে দেয়া হয় বিশেষ সম্মাননা ও পুরস্কার। আমি চলে গেলে আমার সন্তানের দেখার কেউ নাই, সেটা আমার পরিবার হোক বা আত্মীয় স্বজন হোক, কারণ তাদের মেন্টালিটি এখনো পরিবর্তন হয়নি। অনুষ্ঠানে ATN বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দক্ষ ও আত্মনির্ভর করে গড়ে তুলতে প্রত্যেক উপজেলায় বিশেষায়িত স্কুল ও হাসপাতাল নির্মাণে সরকারকে আহ্বান জানান। ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডকে আরও সম্প্রচারণ করে বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের, এই আমাদের সন্তানদেরকে কিভাবে আরও বেশি সম্পৃক্ত করা যায় সে বিষয়ে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করতে চাই। সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে দেশের 597টি উপজেলায় পর্যায়ক্রমে আধুনিক হাসপাতাল ও বিশেষায়িত স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের। বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে মডেল স্কুল করা, যাতে করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার দিকটা এবং তাদেরকে যদি শিক্ষা, দক্ষতা এবং তাদেরকে যদি আপনি টুলস দিয়ে সহযোগিতা করেন, তাহলে সমাজে তাদেরকে পুনর্বাসিত করতে পারবেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সেবামূলক কার্যক্রমে ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুদান দিলে প্রণোদনার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এই ধরনের সেবামূলক কাজে যারা অনুদান দিবেন তাদেরকে কিভাবে ট্যাক্স থেকে মুক্ত রাখা হবে এবং বরঞ্চ প্রণোদনা দেওয়া হবে সেই আইনও আমরা করেছি। বাবা মায়ের অনুপস্থিতিতে এই শিশুদের জীবন যেন অনিশ্চয়তা না পড়ে তা নিশ্চিতে শিগগিরই বিশেষ অর্গানাইজেশন চালু করার ঘোষণা দেন ATN বাংলা ও ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আল্লাহ যদি তৌফিক দেয় আমাকে, আমার একটা স্বপ্ন আছে যেটা করব, সেটা হলো এই যে মারা যেটা বললেন যে আমি মারা যাওয়ার পরে আমার বাচ্চাটাকে কে দেখবে, ইনশাল্লাহ আমি এমন একটা অর্গানাইজেশন করব, আপনারা নিশ্চিন্তে আপনার বাচ্চাকে রেখে মারা যেতে পারবেন। আপনাদের টেক কেয়ার করার মতন একটি অর্গানাইজেশন আমি তৈরি করব, যাতে আপনার মারা যাওয়ার পর আপনাদের শিশুরা এই অর্গানাইজেশনে বড় হবে, এই অর্গানাইজেশন থেকে তারা
বিভিন্ন কাজকর্ম করবে। জানান বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অভিশাপ নয়, বরং বাবা মায়ের আশীর্বাদ। ধৈর্য ধরে আপনারা যে এই শিশুগুলিকে মানুষ করতেছেন, তার জন্যই আমাদের এই নামকরণ পাওয়ার প্যারেন্টস। সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে। তাই সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান ডক্টর মাহফুজুর রহমান। পরিচিতি করে দেওয়া। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবারে রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। নিয়ম নীতির তোয়াক্কা না করে নিরাপত্তার কথা বলে হাসপাতালের বিছানা থেকে ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে। ২৪-এর এই দিনে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালের সেই ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনায় আসে তৎকালীন সরকারের আইনি ব্যবস্থা। একই সময়ে আন্দোলনে হতাহতদের চেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় স্থাপনা পরিদর্শন নিয়েও ওঠে নানা প্রশ্ন। সেই সময়কার ঘটনা প্রবাহ নিয়ে মনির হোসেন তুপুর রিপোর্ট। শুরুটা ছিল কোটা সংস্কারের দাবিতে। অল্প সময়েই সেই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হতে থাকে। সংঘর্ষ, প্রাণহানি, গ্রেফতার ও সহিংসতার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। আন্দোলন দমাতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। চলে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। কিন্তু এসব পদক্ষেপেও আন্দোলনের গতি থামেনি, বরং জনমনে ক্ষোভ ও উদ্বেগ আরও বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শন করেন। আন্দোলনে হতাহতদের চেয়ে রাষ্ট্রীয় স্থাপনা পরিদর্শনকে অগ্রাধিকার দেয় বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠে। ফুঁসে ওঠে ছাত্র জনতা। এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। সমালোচনার মধ্যেই সেদিন বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান শেখ হাসিনা। অন্যদিকে রাজধানী গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয় তাদের নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আন্দোলনকারীরা সেই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে। ভাতের হোটেলে ওইখানে খেতে গিয়ে ওই বাকের একটু জোরে কথা বলছিল নাকি, তো ওকে পরের দিন ধরে নিয়ে ওকে মারধর করলো। আমি নাহিদ ভাই অসুস্থ ছিলাম, আমরা তো চিকিৎসারত অবস্থায় আমাদেরকে গণস্বাস্থ্য থেকে নিয়ে যাওয়া হয়। একই সময় ইন্টারনেটের ধীরগতি, ব্যাপক ধরপাকড় এবং কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় তৎকালীন সরকার। কিন্তু শেষ পর্যন্ত আন্দোলন থামেনি, বরং সময়ের সঙ্গে তা গণ অভ্যুত্থানে রূপ নেয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। তরুণদের মাসব্যাপী আন্দোলনে ভারতের শিক্ষা খাতে বড় পরিবর্তন আনতে বাধ্য হয়েছে মোদী সরকার। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশজুড়ে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নতুন শিক্ষামন্ত্রী হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। এই পদত্যাগকে নিজেদের আন্দোলনের বিজয় বলে দাবি করেছে ককরোচ জনতা পার্টি। বাংলাদেশে 20% বেশি কোথাও ড্রেনেজ ব্যবস্থা ভালো না। দীর্ঘ 18 বছরের অব্যবস্থাপনাকে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান। আশকোনা হাজি ক্যাম্পের পিছনের এলাকায় জলাবদ্ধতা নিরসনের সংস্কার কাজ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় সব রাস্তার কাজ একসাথে না ধরার আহ্বান জানিয়ে ঠিকাদারদের রাস্তার উন্নয়ন কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেন। উন্নয়ন কাজ চলাকালে দুর্ভোগ কমাতে সেবাদানকারী সংস্থাগুলোর সাথে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেন প্রশাসক। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
মেহেরপুর সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তীব্র সার সংকটে বিপাকে পড়েছেন কৃষকরা। ধান, পাট, কাঁচামরিচ, বাঁধাকপি সহ বিভিন্ন ফসলের আবাদে প্রয়োজনীয় টিএসপি, এমওপি ও ড্যাপ সার না পেয়ে খোলা বাজার থেকে অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকদের মধ্যে লোকসানের শঙ্কা দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, দ্রুত সংকট নিরসন না হলে খাদ্যশস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে। ডিলারদের দাবি, গত 2 মাস ধরে বিএডিসির সার বরাদ্দ প্রায় শূন্য। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, অতিরিক্ত সারের চাহিদাপত্র ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ পশ্চিম ইউরোপে দাবানল ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে স্পেনে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাজধানী মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া থেকে 70,000-এর বেশি বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ স্বীকার করেছেন, পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। অন্যদিকে ফ্রান্সের বোর্ডো শহরের দিকে ধাবিত হচ্ছে দাবানল, যে কারণে সেখানকার 2 লাখের বেশি স্থানীয় মানুষকে সরে যেতে বলা হয়েছে। এরই মধ্যে কিছু বাড়িঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ইটালি ও ব্রিটেনের কিছু অঞ্চলেও দাবানলের প্রভাব পড়েছে। দাবানল নিয়ন্ত্রণে দমকল কর্মীদের পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর সশস্ত্র বাহিনীও কাজ করে যাচ্ছে। জার্মান চ্যান্সেলর ক্ষতিগ্রস্ত দেশগুলোতে উদ্ধার কাজে সহায়তায় ঘোষণা দিয়েছে। বান্দরবানে থানচি উপজেলার সাঙ্গু নদীর রড পাথর এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক জাওয়াদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল 8:30টার দিকে তিন্দু বড় পাথর এলাকায় স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাওয়াদুল ইসলাম ময়মনসিংহের মাসকান্দা এলাকার বাসিন্দা। এর আগে গত 24 জুলাই বিকেলে 5 জন পর্যটক তিন্দু বাজার থেকে ইঞ্জিন চালিত নৌকায় ভ্রমণে বের হলে সাঙ্গু নদীর প্রবল স্রোতে নৌকাটি উল্টে যায়। এ সময় জাওয়াদুল ইসলাম নিখোঁজ হন। এরপর কয়েকদিন ধরে উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান মেলেনি। এই ঘটনায় নিরাপত্তার স্বার্থে 30 জুলাই পর্যন্ত থানচি উপজেলা সদর থেকে তিন্দু নদীপথে সব ধরনের নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। এবারে খেলার খবর। বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে নতুন মিশন শুরু করেছেন ক্যাসিমিরো। ব্রাজিলের অভিজ্ঞ এই মিডফিল্ডারের অভিষেক ম্যাচে জয় পেয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের ম্যাচে মন্ট্রিলকে 1-0 গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। 22 জুলাই ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এটাই ছিল ক্যাসিমিরোর প্রথম ম্যাচ। বিশ্বকাপের পর এটি ছিল ইন্টার মায়ামির দ্বিতীয় লিগ ম্যাচ। গোলশূন্য প্রথমার্ধের পর 70 মিনিট স্পট কিকে ইন্টার মায়ামিকে জয় এনে দেন লুইস সুয়ারেজ। তবে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ও মিডফিল্ডার রদ্রিগো ডি পল এখনও বিশ্রামে আছেন। এদিকে MLS-এর অল স্টার ম্যাচেও খেলছে না আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপের দীর্ঘ ও ক্লান্তিকর সূচির পর তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্টার মায়ামি ও MLS কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত দক্ষতায় গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। দুর্যোগ ও আইন শৃঙ্খলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর প্রশংসা। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শ্রদ্ধা। বঙ্গভবনে যাওয়ার আগে শহীদ জিয়া বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ। মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থার সুযোগ নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গ্রেফতারের দাবি আমলে নিচ্ছে না সরকার, নিরাপত্তা সহ পাবেন বিভিন্ন সুবিধা। গ্যাস সংকটে নাকাল রাজধানীবাসী, সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহে ভোগান্তি। বাসা বাড়িতে জ্বলছে না চুলা, পেট্রো বাংলার সামনে ভুক্তভোগীদের বিক্ষোভ। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পুনর্বাসনে উপজেলা ভিত্তিক হাসপাতাল ও স্কুল নির্মাণের প্রতিশ্রুতি 2 মন্ত্রীর। সার্বিক সহায়তার আশ্বাস ডক্টর মাহফুজুর রহমানের।
এবং তরুণদের মাসব্যাপী আন্দোলনে ভারতের শিক্ষা খাতে বড় পরিবর্তন মোদী সরকারের। নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ /ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।